আম্মুকে পটিয়ে পাশের বাসায় ওই আন্টির সাথে বান্ধবী পাতিয়ে দেবার চেষ্টা করলাম, যেন তাদের বাড়িতে গিয়ে ওই ভদ্র হ্যান্ডসামকে জ্বালিয়ে আসতে পারে। আম্মুকে পটানো খুব সোজা। যদি কেউ আম্মুকে বলে, বাহ আপনি এত কাজ করতে এক্সপার্ট, অথবা আপনার রান্না খুবই চমৎকার, এক কথায় জবাবহীন, তাহলেই কিল্লা ফতে। হয় আম্মু ফুলে লুচি হয়ে যাবে, নয় গলে ছুপ হয়ে যাবে। আমি এই সুযোগটা নিলাম, বানিয়ে বানিয়ে ওই হিরোর মায়ের কথা বললাম। আম্মু কিচেনে রান্না করছে, আমি প্ল্যান সাজিয়ে নিয়ে হাজির হলাম, কিন্তু কি বলে যে শুরু করব সেটাই বুঝতে পারছি না। যাই হোক, কেশে কুশে গলা ঠিক করে বললাম, জানো আম্মু, সেদিন পাশের বাসার আন্টি বললেন তোমার আম্মু এত কাজ করতে পারেন, বাহ। আমি তো ওনার এনার্জি দেখেই অবাকই হই। আম্মু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, সে আমাকে কখন কাজ করতে দেখলো? এই রে সেরেছে, তাই তো, তিনি আবার কখন কাজ করতে দেখলেন? এখন কি বলি? দূর, সব প্ল্যান করে সাজিয়েই তবে পটাতে আসতে হতো। হুড়মুড় করে পটাতে এসে এখন ফেসে না যাই। প্লিজ আল্লাহ দেখো আমি যেন ধরা না পড়ে যাই। আর একটা উপায় খুঁজে দাও কুইক, যেন আম্মুকে ম্যানেজ করতে পারি। হঠাৎ কিচেনের জানালা দিয়ে ওদের কিচেনে চোখ পড়ল। আইডিয়াও পেয়ে গেলাম। থ্যাঙ্কস গড বললাম। তারপর তোমার কিচেন তো সামনাসামনি, তাই হয়তো তিনি তোমাকে কাজ করতে দেখেছেন। আম্মু বেশ উৎসাহ নিয়ে বলল, আর কি কি বলেছে রে? এই তো লাইনে আসছে। ইয়াহু, আমি বেশ উৎসাহ নিয়ে বানিয়ে বানিয়ে বললাম, আন্টি বলেছেন কি দারুণ রান্নার ঘেরান আসে তোমাদের কিচেন থেকে। আল্লাহ, তোমার আম্মু নিশ্চয়ই খুব ভালো রান্না করে। এটা শুনে আম্মুর চোখ খুশিতে উজ্জ্বল হয়ে গেল, আর তার সাথে আমার মুখটাও খুশিতে মাখামাখি হলো। মিশন তরতর করে সাকসেস হতে যাচ্ছে। আম্মু মুখটাকে লাজুক করে বলল, আচ্ছা কাল ওদের বাড়ি গিয়ে তরকারি দিয়ে আসিস, আর আমাদের বাড়িতে তাকে আসতে বলিস, পরিচিত হব। এই রে মরেছি, অচেনা মানুষকে তরকারি দিতে যাব কি করে? উনিই বা তরকারি নেবেন কেন? ধুর, ভাবলাম আম্মু আমাকে সাথে নিয়ে হয়তো ওদের বাড়ি যাবে পরিচিত হতে, তারপর আমি ওই বাড়িতে যখন তখন যাওয়াটা পাকা করে নেব, তারপর আরাম আয়েসে ওই বয়রা হিরোটাকে জ্বালাবো। কিন্তু তরকারির বাটে হাতে সব গুবলেট হয়ে যাবে। আমি মুখটাকে ফাটা বেলুনের মতো করে বললাম, আচ্ছা। আম্মু উচ্ছ্বাসিত হয়ে বলল, আমি কাল সকাল সকাল রান্না করব, তুই সকালে একটু আগেই উঠবি, অত বেলা পর্যন্ত ঘুমাবি না। কিসের এত ঘুম ঘুম? হ্যাঁ, লেট ঠেলা, এসব সামলাবি কি করে? পটাতে গিয়ে তো নিজেই ফেসে গেলাম। ধ্যাত্তেরি, এখন তো দেখছি আমার ঘুমের দিকেও নজর চলে গেছে। এখন কি করব বুঝতে পারছি না, কিন্তু মনে কথা চেপে রাখলে আখেরই লস আমারই হবে। তাই সরাসরি বললাম, আমি সকালে উঠতে পারি না, জানো না। আম্মু কড়া ভাষায় বলল, কাল তোকে পারতেই হবে। আমিও মুখ ভেঙচিয়ে কড়া গলায় বললাম, পারবো না। আম্মু বড় বড় চোখ করে তাকিয়ে বলল, পারবি না বললেই হলো, না পারলে কাল সারাদিন তোর খাওয়া বন্ধ। কি, পাড়া পড়োশির জন্য নিজের পেটের মেয়েরও তুমি খেতে দেবে না? না, দেব না। গভীর চিন্তায় পড়ে গেলাম। পটাতে এসে তো দেখছি জন্মের ফাঁসা ফেসেছি। সকালে না হয় উঠে আম্মুকে হেল্প করলাম, কিন্তু তরকারি দিতে গেলে ওরা না জানি কি ভাববে, আর তাকে বলবোই বা কি? ওই ছেলের মাকে তো আমি এখনো চোখেই দেখিনি। হঠাৎ আব্বুর কথা মনে পড়ল, একমাত্র আব্বুই পারে আমাকে উদ্ধার করতে। যাই, আব্বুর সাথে পরামর্শ করে আসি। দৌড়ে আব্বুর কাছে গেলাম। রুমে গিয়ে দেখি সোফায় বসে আব্বু পত্রিকা পড়ে হাসতে হাসতে হেলে হেলে পড়ছেন। পাশে গিয়ে বসে দেখলাম আব্বু ব্যঙ্গরস পড়ছেন। বললাম, তোমার মেয়ে বিপদে আছে আর তুমি ব্যঙ্গ নিয়ে আসো? আব্বু পত্রিকা রেখে আমার দিকে তাকিয়েই বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে? আমি করুণ মুখ করে বললাম, আম্মুকে পটাতে গিয়ে পাশের বাসার আন্টির প্রশংসা করলাম। এখন আম্মু বলেছে কাল ওদের বাড়িতে গিয়ে তরকারি দিয়ে আসতে। নিশ্চয়ই রান্নার গুণ গেয়েছিস? হ্যাঁ,
আব্বু বিশাল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কেলো করেছো? এখন কাল সকালে উঠে আমাকে এক বস্তা বাজার করতে হবে। সে কি আর এক আইটেম রান্না করে পাঠাবে? ইয়া মাবুদ, বাজারের বস্তা ছাড়ো তো। আমি অচেনা বাড়িতে ঢুকবো তরকারির বাটি হাতে, গিয়ে কি বলবো সেই বুদ্ধিটা দাও। থাম, ভেবে নেই। তার আগেই বলো তো, তোর মাকে পটাতে কেন চেয়েছিস? আমি ফিক করে হেসে বললাম, যেন ওদের বাড়িতে গিয়ে ওই হিরোটাকে জ্বালিয়ে আসতে পারে। আব্বু খুশি হয়ে বললেন, ভেরি গুড, এখন তাড়াতাড়ি আইডিয়া ভাবো। আব্বু চুপচাপ চোখ বন্ধ করে কি যেন ভাবলেন, তারপর বললেন, শোন, তরকারি বাটি নিয়ে ডোরবেল বাজাবি, দরজা খুললেই ঢুকে পড়বি। এটা তো সবাই জানে। জানিস যখন, তাহলে কি জানতে এসেছিস? ঢুকে গিয়ে কি বলবো? বলবো, হুদাই আমার আম্মু আপনাদের তরকারি দিয়েছে, এখন ভালোবেসে গ্রহণ করেন, তারপর আমার মায়ের বান্ধবী হয়ে যান, আর আমি আপনার ছেলেকে ইচ্ছে মতো জ্বালাই, এটাই বলবো। আব্বু মুচকি এসে বললেন, বলে দেখতে পারিস? আব্বু, ফাইজলামি বাদ দিয়ে ভালো বুদ্ধি বের করো। আব্বু চোখ বন্ধ করে কিছুক্ষণ দম ধরে থেকে বললেন, বলবি আমাদের পাড়ায় নতুন কেউ এলেই আমরা তাদের বাড়িতে তরকারি পাঠাই, এটা আমাদের পারিবারিক রীতি। এটা বলে গল্প শুরু করে দিবি, সহজেই গল্প ছাড়বি না। দারুণ আইডিয়া, থ্যাঙ্কস আব্বু। আব্বুর থেকে বুদ্ধি নিলেও ভরসা পাচ্ছি না। পাশের বাসার আন্টি যদি বলেন আমরা অন্যের বাসার তরকারি নিই না, তাহলে কি করব? সে তরকারি না নেয় বা নিবে, কিন্তু অপমানজনক কোনো কথা যদি বলে, তাহলে তো আমি শেষ। খুব টেনশনে ঘামতে শুরু করছি। ধ্যাত্তেরি, কিচ্ছু ভাল লাগে না। সন্ধ্যায় জুথি কফি নিয়ে এলো রুমে। কফি টেবিলে রেখে বলল, বন্য আপা, সকাল সকাল উঠেন কিন্তু। এমনিতেই আমি টেনশনে ঘেমে নিয়ে একাকার, এর মধ্যে ওর এমন কথা শুনে মেজাজই গরম হয়ে গেল। ধমকের স্বরে বললাম, তুইও আবুর মতো শুরু করলি? সে ইনোসেন্ট মুখ করে বলল, খালাম্মায় যাই কইতে কইছে তাই তো কইলাম, আমি নির্দোষ আপা। রাগে শরীর জ্বলতে শুরু করলো। আম্মুটাই আসলেই জাতা। চিৎকার করে বললাম, খেতা পোড়াই তোর খালাম্মার কথার, আর বালিশ পোড়াই তোর নির্দোষের। যা এখান থেকে এখন। সে করুণ মুখ করে বলল, আমি কি করুম কন? খালাম্মার কথা না শুনলে তো সে রাগ করবে, আবার আপনিও রাগ করেন, আমি যামু কই? এই মেয়েকে পটাতে হবে অন্যভাবে। কুইক, এইটা আইডিয়া বের করে ফেললাম। সে মেরুন কালারের নেল পলিশ পছন্দ করে, আর এটাই টার্গেট। আমি শান্ত স্বরে বললাম, শোন জ্যোতি, তুই শুধু আমার কথা শুনবি, তাহলেই আমার মেরুন কালারের নেল পলিশ দেব। শুনে ওর চোখ খুশিতে উজ্জ্বল হয়ে গেল, কিন্তু সে দুশ্চিন্তায় ভান করে বলল, আমি তো ঘুষ খাই না আপা, আমি খুব সৎ। তাও যখন খুশি মনে দিতেছেন তখন নিমনে। খুশি মনে দিলে তো ঘুষ হয় না, তাই না আপা? জ্যোতির কথা শুনে গা জ্বলতে শুরু করলো। হায় রে নিষ্পাপ সৎ রে, সে ঘুষ খায় না, অথচ চুপি চুপি আমার রুমে ঢুকে হাতে পায়ে নেল পলিশ লাগিয়ে চলে যায়। আমি সবই জানি, কিছু বলি না তাই। আর উনি এমন ভাব দেখাচ্ছে যেন সে পাপের ভয়ে খাটের তলায় থাকে। এখন সব কথা মুখে এসেও থেমে গেল। জ্যোতিকে চেতিয়ে দিলেই বিপদটা আমারই হবে, তাই মনে মনে সব চেপে রেখে বললাম, হ্যাঁ, খুশি মনে দিলে সেটা ঘুষ হয় না, তাই নিশ্চিন্তে নিতে পারিস। সে খুশি খুশি চোখে তাকিয়ে বলল, অহন কন আমারে কি কি করতে হইব? প্রথমত তুই সকালে আমাকে ডাকবি না, আম্মুকে বলবি ডেকেছিস, কিন্তু আমি উঠিনি। যদি তুই দরজায় ধূপ ধাপ বাড়ি দিস, আমার ঘুমে ব্যাঘাত ঘটাস, তাহলে তোর খবর আছে। আচ্ছা। দ্বিতীয়ত আমি যেটা যেটা বলবো সেটাই তুই শুনবি। বন্য আপা একটা কামের লইয়া একটা জিনিস দিতেছে, একটা জিনিসে কি সব কাম হইব কন? বাপরে চালাক মেয়েরে, ঘুষ খায় না মুখে বলছে, আবার সব কাজে যেন ঘুষও চাইছে। এখন কিছু বলা ঠিক হবে না। আপাতত এই বিপদ থেকে আগে উদ্ধার হই, তারপর জ্যোতিকেও বুঝাবো যে সে কার থেকে ঘুষ চাইছে। ঠিক আছে, আপাতত তুই এই একটাই কাজ কর, পরের কাজ পরে দেখা যাবে।
জ্যোতি চলে গেল, কিন্তু আমি টেনশনে হাঁটাহাঁটি করছি। আমি চোখ বন্ধ করে কল্পনা করলাম তরকারি বাটি হাতে আমি ওদের দরজায় দাঁড়িয়ে আছি, আর ও বাসার আন্টি বলছেন আমরা অন্যের বাসার খাবার নেই না। এটা শুনে আমি ফাটা বেলুনের মতো ঠুস করে ফেটে স্ট্যাচু হয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু রান্নায় খুব ব্যস্ত, আর জ্যোতি দৌড়ের উপর আছে। হঠাৎ মনে হলো আজ পাশের বাসায় তরকারি যাবে। তরকারি বহন করে সম্মানীয় বর্ণিতা। ওই বাসায় গিয়ে ওই হ্যান্ডসাম ফাজিল ছেলেকে জ্বালাতে পারবো ভেবে ঈদ লাগছে। কিন্তু যখনই মনে পড়ছে যে ওই বাসার আন্টির সামনে তরকারি বাটি হাতে কি করে দাঁড়াবো, তখনই ফাটা বেলুনের মতো সব উচ্ছ্বাস চুপসে যাচ্ছে। কিচেন থেকে নানা রকমের তরকারি গন্ধ আসছে। এত বয়ে নিয়ে যাব কি করে, সেটা একটা বড়সড় ফ্যাক্ট। এর চেয়ে ভালো হতো তাদের এই বাসায় দাওয়াত করলে। কি করতে যে কি করলাম, ধুর। কিচেনে উকি যেতেই আম্মু বলল, এসব তুই আর জ্যোতি গিয়ে দিয়ে আসবে, আর উনাকে বলবি তিনি যেন আমাদের বাসায় আসেন। আসতেই হবে কেন? আম্মু বেশ ভাব নিয়ে বলল, আমি কত রকমের সেলাই জানি, সেগুলো তো দেখাতে হবে। আম্মুর উচ্ছ্বাস দেখে মেজাজ গরম হয়ে গেল। মেয়েরা এমন কেন, এটাই বুঝি না। সেলাইয়ের ঘন্টা দেখানোর কি আছে? মনে হচ্ছে উনি সেলাই করে নোবেল পেয়েছেন। এখন কিছু বলা যাবে না, বেফাস কথায় ফেসে যেতেই পারি। তার মনের আপেক্ষে চেপে রেখেই বললাম, আচ্ছা সে না হয় বলবো, কিন্তু এত আইটেম না করলেও পারতে। একটা বাটি হাতে অচেনা বাড়িতে কোনো রকমই ঢোকাই যায়, কিন্তু এতগুলো বাটি হাতে যায় কি করে? কি ভাববে তারা, তা একবার ভেবে দেখেছো? আম্মু বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলল, অচেনা কেন হবে? তুই তো বললি যে তার সাথে তোর কথা হয়েছে। এই রে, ধরা পড়ে যাচ্ছি নাকি? নো নো, ধরা পড়া যাবে না। সাবধান বর্ণ, সাবধান। আমি স্বাভাবিকভাবে বলব, কথা হয়েছে বলেই কি তেনারা কুটুম হয়ে গেছেন নাকি? আম্মুর মায়া মায়া মুখ করে বলল, কুটুম না হোক প্রতিবেশী তো হয়েছে। প্রতিবেশী কুটুমের চেয়েও বেশি আপন। আম্মুর হাব ভাব দেখে মনে হচ্ছে প্রতিবেশীরা তার বাপের কুলের কুটুমের চেয়েও একটু বেশি আপন। যত সব ঢং হয়েছে, থামো, সব দিয়ে আসছে। একটা বড় ট্রের উপর কয়েকটা বাটি বসিয়ে ট্রে হাতে নিলাম। জ্যোতির হাতেও একটা বড় ট্রের উপর কয়েকটা বাটি বসিয়ে দিলাম। তারপর দুজনে নাচতে নাচতে গেলাম পাশের বাসায়। আমার বুকের ভেতর তো ধুকভোকানি শুরু হয়ে গেছে। আম্মুকে যে কেন পটাতে গেলাম, এই দুঃখের নিজের উপর খুব রাগ হচ্ছে। অনেক সাহস জুগিয়ে চোখ বন্ধ করে ডোরবেল চাপলাম। 2বার ডোরবেল চাপার পর দরজা খুলে গেল। চোখ খুলে দেখি হিরো দাঁড়িয়ে। ও মাগো, কি আনন্দ আকাশে বাতাসে। হঠাৎ তার মায়ের কথা মনে হচ্ছেই সব আনন্দ কুরফুলের মতো উড়ে গেল। থেমে গেল আমার ঈদ আনন্দ। আকাশে বাতাসে আনন্দ নয়, ধুকপুকানি শুরু হলো। আর কেমন কেমন যেন লাগতে শুরু করলো। জানি না আসলে এই কেমন কেমনটা আসলে কেমন। আমার চোখে মুখেও আর জোর নেই। সে চোখ কপালে তুলে বলল, বাহ, ব্যালকনির আর ছাদের জ্বালিয়ে হয়নি, এখন বাড়িতেও চলে এসেছেন। আসুন আসুন রানী সাহেবা, আসুন। তারপর আমাকে জ্বালিয়ে কয়লা বানিয়ে আপনি ধন্য হন। তার কথা শুনে মাথা গরম হয়ে গেল। রাগ করে ধমকে স্বরে বললাম, দেখেন আমি জ্বালাতে নয়, তরকারি দিতে এসেছি। আপনার মাকে ডাকুন তো। সে বিস্ময়ের স্বরে বলল, তরকারি কেন? আমি মুখ ভেঙচি কেটে বললাম, ইচ্ছে তাই। ইচ্ছে মানে হলো মনের খুশখুশ, বুঝছেন? খুশখুশ শব্দটা তো এর আগে কখনো শুনিনি। এর মানে কি? খুশখুশ মানে হলো বাসনা। আমার বাসনা হয়েছে তাই তরকারি এনেছি। আপনার প্রবলেম আছে এতে? আছে তো, এসব নিয়ে জ্বালাতে এসেছে নিশ্চয়ই। এখন তো কথার খই ফুটেছে দেখছি। দরজা ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছেন। একটা মেয়ে বাড়িতে এলে যে তাকে বসতে দিতে হয়, সেই ভদ্রতাটুকুও আপনার নেই। কথাটা বলে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি ডোন্ট কেয়ার ভঙ্গিমায় দরজার সামনে থেকে তাকে ঠেলা দিয়ে সরিয়ে ভিতরে ঢুকলাম। সে হাঁ করে চেয়ে রইল। আমি আন্টি আন্টি বলে জোরে জোরে ডাকলাম। আমার ভাব দেখেই আমার মনে হচ্ছে যে আন্টি আমার বহু পুরনো চেনা, আর এই হ্যান্ডসাম বান্দরটা এ বাড়িতে নতুন এসেছে। আমার ডাক শুনে একজন সুন্দরী ভদ্রমহিলা বেরিয়ে এলেন।
উনি হাঁ করে আমার দিকে কিছুক্ষণ চেয়ে বললেন, সাথে ওই ফাজিল হিরোটাও চেয়ে রইল। আন্টি অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেন, তুমি কে? আমি লাজুক হাসি দিয়ে বললাম, আমি বর্ণিতা আন্টি। ওই যে পাশের বাসাটা দেখছেন, ওটা আমাদের। উনি বিস্ময়ে নিয়ে বললেন, ও আচ্ছা আন্টি, বাটিগুলো রাখুন। এবার উনি আমার হাতের ট্রের দিকে তাকালেন, তারপর বিস্ময়ের স্বরে বললেন, কিসের বাটি এগুলো? আম্মু আপনাদের জন্য তরকারি পাঠিয়েছে। কেন? আমি বেশ ভাব নিয়ে বললাম, আসলে এটা আমাদের বংশীয় রীতি। পাড়ায় কেউ নতুন এলে আমরা তাদের খাবার পাঠিয়ে প্রতিবেশী হিসাবে বরণ করে নিই। মনে হলো আমার কথা শুনে তিনি কয়েক গুণ বেশি অবাক হলেন। ওই ফাজিলটার দিকে তাকিয়ে দেখি সে টাক্সকি খেয়ে হাঁ করে আছে। আন্টি আস্তে করে বললেন, ও আচ্ছা। আমি ড্রয়িং রুমের এদিকে ওদিকে তাকিয়ে বললাম, আন্টি আপনি তো দারুণভাবে বাড়িটা সাজিয়ে রেখেছেন দেখছি। এরপর আর কি বলবো তা কিছুতেই মনে পড়ছে না। হঠাৎ মনে হলো আম্মু তো তাকে যেতে বলেছে। বললাম, আম্মু কিন্তু আপনাকে আমাদের বাসায় যেতে বলেছে। কেন? এখন তো আর বলতে পারছি না যে আমার আম্মু কি সেলাই পারে, সেগুলো দেখানোর জন্য যেতে বলেছে। আমি হাই ডোজে পাম দেবার চেষ্টা করলাম। বেশ ইনোসেন্ট মুখ করে বললাম, প্রতিবেশী হিসাবে বরণ করে নিয়েছে আপনারে। এখন যদি আপনি আমাদের বাসায় না যান তাহলে তো ভাববো আপনি আমাদের প্রতিবেশী মনেই করেন না। আমার কথা শুনে উনি আরও অবাক হলেন মনে হলো। ইয়া আল্লাহ, অবাক হবার মতো এমন কি বলছি যে উনি সেকেন্ডে অবাক হচ্ছেন। আচ্ছা যাব। আপনি সত্যি যাবেন কিন্তু, নইলে আম্মু খুব কষ্ট পাবে। আচ্ছা যাব। আপনি খুব ভালো। আমার কথায় উনি হালকা হাসলেন। আর বেশি কথা বলে ফেঁসে গিয়ে গুবলেট করার কোনো দরকার নেই, তাই সরে আসার বেটার। বললাম, আন্টি তাহলে এখন আমি যাই? উনি হাসি মুখে বললেন, আচ্ছা আবার এসো কিন্তু। অবশ্যই আসবো আন্টি, আমাকে তো আসতেই হবে ডিয়ার আন্টি। তা না হলে আপনার ছেলেকে জব্দ করব কি করে? তাকিয়ে দেখলাম ফাজিলটার ড্রয়িং রুমে নেই। ধুর, যাবার সময় একটু দেখতেও পেলাম না। হুদায় এক গাদা তরকারি দিয়ে গেলাম। বাড়ি ফেরার পর আম্মু এমনভাবে ছুটে এলো যে মনে হচ্ছে আমি অনেক বছর পর বিদেশ থেকে এসেছি। সামনে দাঁড়িয়ে বলল, কী রে, উনি কিছু বললেন? আসতে বলেছিস? আসবেন? তুমি এত নেছো না তো। তোমার এত দরদ হলে নিজেই যাও, আর যা যা দেখাতে চাও দেখিয়ে এসো। কথাটা বলে রুমে চলে এলাম। গতকাল থেকে আমি টেনশনে ক্লান্ত। বাবা মেয়ে দূর থেকে বিরক্ত করছিলাম, সেটাই তো ভালো ছিল। খামাখা কী সব করলাম, আর আম্মুই যেন সব কিছুই বাড়াবাড়ি। না জানি আন্টি মনে মনে কি ভাবছেন। যাই হোক, ঝামেলা শেষ, বেঁচে গেছি। রুমে এসে বসতেই আম্মু রুমে ঢুকে বলল, পাশের বাসার ভাবিটা মিশু প্রকৃতির তো। একদিনে কি এটা বোঝা যায় বলো? একদিন হবে কেন, তুই তো তার সাথে এর আগেও কথা বলছিস। আমি আবার কবে কথা বললাম তার সাথে? তুই তো কালই বললি যে সে তোকে আমার কাজ আর রান্নার কথা বলছেন। এই রে, ধরা পড়ে গেলাম নাকি? তীরে এসে তরি ডুবলো তো প্রবলেম। বললাম, ও তাই তো, আসলে ভীষণ মাথা ব্যথা করছে তো, তাই সব ভুলে গেছি। আর আরেকটা কথা হলো, ওই আন্টি তোমাকে যেতে বলেছেন। এই কথাটা তুই এতক্ষণ বলিসনি কেন? মাথা ব্যথায় সব ভুলে গেছি। এখন যাও তো, আমি একটু ঘুমাবো। মাথা ব্যথার বাহানায় এই যাত্রায় বেঁচে গেলাম। আম্মুটা যে কেন পুলিশের মতো জেরা করে, মিথ্যে বলতে বলতে তো আমি আধামরা হয়ে গেলাম খোদা।